দেখতে দেখতে আনায়ার বিয়ের দিন এগিয়ে আসছে। খান বাড়িতে বিয়ে তোড়জোড় চলছে। পুরো বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে। পুরো ছাদ জুড়ে লাইটিং করা হয়েছে। এই বিয়েতে সবাই খুশি। আনায়া তো মহা খুশি, তার ভালোবাসার মানুষটিকে অবশেষে নিজের করে পেতে চলেছে। নাফিজা বেগম এখনও পর্যন্ত চুপচাপই আছেন, তবে বলা যায় না এই মহিলার মাথার মধ্যে কী চলে। আনোয়ার খান তাকে চোখে চোখে রাখছেন। বউ তার কী কাণ্ড করে বসে ঠিক নেই। আহিয়ান অফিস সামলাচ্ছে, আবার বিয়ে বাড়িতেও সব কিছু তদারকি করছে। একমাত্র বোনের বিয়ে বলে কথা। সব মিলিয়ে আহিয়ানের নাজেহাল অবস্থা। কোহিনূর মন খারাপ করে বসে আছে। আনায়া অনেকবার জিজ্ঞেস করলেও কিছু বলেনি। কোহিনূরের মন খারাপের কারণ মিতু এখানে নেই। কোনো আনন্দ অনুষ্ঠানে মিতু না থাকলে কোহিনূরের ভালো লাগে না। কোহিনূর আর আনায়া এত সময় ছাদেই ছিল। গেটের সামনে রুহি আর অয়নের সাথে মিতুকে দেখে দৌড়ে নিচে আসে। মিতু এসে কোহিনূরকে জড়িয়ে ধরে। দুই বান্ধবীর মুখের হাসি যেন সরছিলই না। মিতুকে নিয়ে আসার জন্য অয়ন আর রুহিকে ধন্যবাদ জানায় কোহিনূর। আমাদেরকে ধন্যবাদ না জানিয়ে আহিয়ানকে জানিও। আহিয়ানই তো আমাদের বললো মিতুকে নিয়ে আসতে। হ্যাঁ রে কোহিন, আহিয়ান ভাইয়াই তো আমাকে ফোন করে বললো তোর মন খারাপ, আমি যেন তাড়াতাড়ি চলে আসি। কোহিনূর আনমনেই হাসে। এত ব্যস্ততার মাঝেও আহিয়ান খেয়াল করেছে কোহিনূরের মন খারাপ, আর তার কারণটাও বুঝে নিয়েছে। সবাই মিলে অনেক সময় আড্ডা দেয়। আজকে আনায়ার মেহেন্দি, বাড়ি ভর্তি মেহমান। আনায়ার সব কাজিন আর বন্ধুরাও এসেছে। মেহেন্দির অনুষ্ঠান চলছে। মিতু আনায়াকে হাত ভর্তি করে মেহেদি পরিয়ে দিচ্ছে। হাতের মাঝখানে মেহেদি দিয়ে সুন্দর করে নাহিদের নামটিও লিখে দিয়েছে। আনায়া আবার এই মেহেদি দেওয়া হাতের ছবি নাহিদকে পাঠানোও হয়ে গেছে। আজ কোহিনূর তার ছোট চাচিকে কাজে সাহায্য করছে। যদিও তিনি অনেকবার বারণ করেছেন, কিন্তু কোহিনূর ঠিক করেছে আজকে সে কিছু না কিছু কাজ করবেই। সবসময় শুয়ে বসে দিন কাটায়, আজকে না হয় একটু কাজ করুক। গরমের মধ্যে কাজ করছে, তার উপর শাড়ি পরেছে। নাফিজা বেগমকে কোনো কিছুতেই পাওয়া যাচ্ছে না। তার এই বিয়েতে মত নেই, তাই কোনো কাজে হাতও লাগাবেন না তিনি। ঘরের সবার জন্য খাবারের ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুই কোহিনূর আর তার ছোটো চাচি সামলাচ্ছে। বাহিরের দিকটা তার বাবা চাচারাই দেখবে, আর আহিয়ান তো আছেই। আহিয়ান আজ সবুজের উপর সোনালি সুতা দিয়ে কাজ করা একটা পাঞ্জাবি পরেছে। বর্ষা শরীরে এই রঙটা খুবই মানিয়েছে, একদম রাজপুত্রের মতো লাগছে। আহিয়ান এসে এদিক ওদিক দেখাচ্ছে, তবে কোহিনূরকে কোথাও খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে চোখ পড়ল স্টেজের সামনে দাঁড়িয়ে থাকা অতি পরিচিত মানবীর দিকে। সবুজ রঙের শাড়ি পরেছে, চুলগুলো হাত খোপা করা। সবুজ রঙের শাড়িটা কোমরে গুজে পাক্কা গৃহিণীদের মতো কাজ করছে। এভাবে শাড়ি পরায় কোমরের অনেকটা অংশই দেখা যাচ্ছে। আহিয়ানের চোখ জোড়া আটকে যায় সেদিকে। মুখে ফুটে ওঠে অস্পষ্ট হাসি। এগিয়ে যায় সেদিকে, তবে পাশে তাকাতে আহিয়ানের মুখের হাসি বিলীন হয়ে যায়। কোহিনূর এক ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে। পাশে মিতু আছে। তিনজনই অনেক হাসাহাসি করছে, মনে হচ্ছে তারা বহুদিনের পরিচিত। এসব দেখে আহিয়ানের মাথায় রাগ উঠে গেছে। অতিরিক্ত রাগের কারণে মুহূর্তের মধ্যে পশা মুখটা রক্তবর্ণ ধারণ করেছে। চোখে তার ক্রোধ স্পষ্ট। হাত মুষ্টিবদ্ধ করে এগিয়ে যাচ্ছে সেদিকে। অয়ন আর রুহি দূর থেকে দাঁড়িয়ে এসব দেখছে। আহিয়ান রেগে গেলে সর্বনাশ, এটা ভেবে দৌড়ে এসেছে তাকে আটকানোর জন্য। তবে কে শুনে কার কথা? আহিয়ানকে আটকানো তাদের কাজ নয়। ছেলেটি নাহিদের খালাতো ভাই, নাম জিহাদ। মিতু আর কোহিনূরের ভার্সিটির সিনিয়র। তাদের সম্পর্ক ভালোই। ভার্সিটিতে কোনো সমস্যায় পড়লে হেল্প করতে একবারও ভাবত না। আনায়াকে দেখার জন্যই মূলত অয়ন আর রুহির সাথে এসেছে। এখানে আসলে মিতুর সাথে দেখা হয়, এই দুজনই অবাক হয়। মিতুর কাছ থেকে জানতে পারে আনায়া কোহিনূরের চাচাতো বোন। সেই থেকেই তারা তিনজন কথা বলছে। আসমাকে কারা হাতের স্পর্শ পেয়ে কোহিনূর পিছনে তাকায়। আহিয়ান লাল লাল চোখে তাকিয়ে আছে তার দিকে। এমনভাবে হাত দুটো ধরেছে, মনে হচ্ছে এক্ষুনি ভেঙে যাবে। কাউকে একটা কথা বলারও সুযোগ না দিয়ে টেনে হিঁচড়ে রুমে নিয়ে গেছে কোহিনূরকে। আহিয়ানের এই রূপ দেখে উপস্থিত সবাই ভয় পেয়ে গেছে। কোহিনূর এখনও বুঝতে পারছে না আহিয়ানের এমন রাগ করার কারণটা কি। রুমে গিয়ে সজোরে দরজা বন্ধ করে দেয় আহিয়ান। দরজা লাগানোর আওয়াজে পুরো বাড়ি কেঁপে উঠেছে। আহিয়ানের চোখ দুটো আগুনের লাবার মতো লাল হয়ে আছে। কোহিনূর আহিয়ানের দিকে তাকাতেও ভয় পাচ্ছে। আহিয়ান একটু একটু করে কোহিনূরের দিকে এগোচ্ছে। রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে কোহিনূরের দিকে। আহিয়ান কোহিনূরের অতি নিকটে। আহিয়ানের গরম শ্বাস কোহিনূরের চোখে মুখে আছড়ে পড়েছে। কোহিনূর চোখ বন্ধ করে নেয়। আচমকাই কোহিনূরের শাড়ির কুচি একটানে খুলে ফেলে আহিয়ান। হঠাৎই এমন হাওয়াতে তৎক্ষণাৎ চোখ খুলে তাকায় কোহিনূর।
কোহিনূর চোখ খুলে তাকাতেই আহিয়ান তার গাল চেপে ধরেছে, এমনভাবে ধরেছে মনে হচ্ছে হাতের নখগুলো মুছে চামড়ার ভিতরেই ঢুকে যাবে। শাড়ি যখন সামলাতে পারিস না তাহলে পরেছিলি কেন? অন্য ছেলেদেরকে শরীর দেখাতে খুব ভালো লাগে তাই না? চিৎকার করে বলে আহিয়ান। আহ ছাড়ুন না, লাগছে আমার। লাগুক, লাগার জন্যই তো ধরেছি। তুই ওই ছেলেটার সাথে কী কথা বলতেছিলিস? আমার সাথে তো কখনো এইভাবে কথা বলিস না। এত কিসের হাসাহাসি তোর? আহিয়ান আরও জোরে চেপে ধরে কোহিনূরের গাল। কোহিনূর সহ্য করতে না পেরে কান্না করে ওঠে। কোহিনূরের চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। কোহিনূরের চোখে পানি দেখে আহিয়ানের হুঁশ ফিরে। কোহিনূরকে ছেড়ে দূরে সরে যায়। নিজের মাথার চুল নিজেই খামছে ধরে। সর্বশক্তি দিয়ে দেওয়ালে ঘুষি মারে। সাথে সাথে হাত কেটে রক্ত বের হওয়া শুরু হয়েছে। সাদা রঙের দেওয়াল হওয়ায় দেওয়ালের রক্তের দাগ স্পষ্ট। কোহিনূর সেদিকে তাকিয়ে আটকে ওঠে। উদ্বিগ্ন হয়ে ছুটে যায় আহিয়ানের কাছে। আহিয়ানের মতো লম্বা চড়া সুটাম দেহি পুরুষের শক্তির কাছে কোহিনূরের শক্তি কোনো মতেই কুলালো না। আটকাবে কি করে, এটা নিয়ে চিন্তায় পড়েছে। উপায় নেই পেয়ে আহিয়ানকে পিছন থেকে জড়িয়ে ধরে। আহিয়ানও যেন কোহিনূরের বাধা মানে। শান্ত হয়ে ঘুরে তাকায় কোহিনূরের দিকে। আহিয়ানের সুন্দর মুখটা পরিবর্তন হয়েছে গুটগুটে অন্ধকারে। ঘামের কারণে উস্কু খুস্কু এলোমেলো চুলগুলো কপালের সাথে লেপ্টে আছে। হাত থেকে অনবরত রক্ত পড়ে যাচ্ছে। সেদিকে কোনো খেয়াল নেই আহিয়ানের। আহিয়ানকে এই অবস্থায় দেখে কোহিনূর খুবই চিন্তিত হয়ে পড়েছে। আহিয়ানের রক্তাক্ত হাতটা ধরে সামনে আনতে আরেক দফা আটকে ওঠে কোহিনূর। কী করছেন এসব? পাগল হয়ে গেছেন আপনি? হাতের কী অবস্থা করেছেন? কুহু, আমাকে ক্ষমা করে দে। আমি এটা করতে চাইনি। আমি তোকে কষ্ট দিতে চাইনি। তুই ওই ছেলেটার সাথে কথা বলছিলি, আমার খুব রাগ হচ্ছিল, তাই এমনটা হয়ে গেছে। বিশ্বাস কর, আমি চাইনি। তোর খুব ব্যথা লেগেছে তাই না? কোহিনূরের গালে হাত দিয়ে বলে আহিয়ান। আহিয়ান কেমন পাগলের মতো করছে। কোহিনূর খুবই অবাক হচ্ছে। একটু আগের আহিয়ানের সাথে এই আহিয়ানের কোনো মিলই খুঁজে পাচ্ছে না। আহিয়ানকে কোনো দিনও এভাবে রাখতে দেখেনি কোহিনূর। এখন কেমন যেন ভয় করছে দেখে। আহিয়ান পাগলের মতো এদিক সেদিক তাকিয়ে কিছু একটা খুঁজছে। দ্রুত গিয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে ফার্স্ট এড বক্স এনে কোহিনূরের গালে আলতো করে ওষুধ লাগিয়ে দেয়। সেদিকে নিজের যে হাতের অবস্থা ঠিক নেই সেদিকে তার কোনো খেয়াল নেই। কোহিনূর শুধুই দেখে যাচ্ছে। কিছু সময়ের ব্যবধানে একটা মানুষ এত পরিবর্তন হয় কি করে? নিজেই মারলো, আবার নিজে এখন ওষুধ লাগিয়ে দিচ্ছে। কোহিনূর ফার্স্ট এড বক্সটা নিজের দিকে টেনে নিয়ে আসে। ভয়ে ভয়ে আহিয়ানকে হাত বাড়িয়ে দিতে বলে। আহিয়ানও ভালো ছেলের মতো তার রক্তাক্ত হাতটা কোহিনূরের দিকে এগিয়ে দেয়। কোহিনূর খুব যত্ন সহকারে কাটা স্থানে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। আহিয়ানের কথায় মাথা তুলে তাকায় কোহিনূর। যা গিয়ে চেঞ্জ করে নে। আর একটা কথা শোন, ভালো করে শুধু আমার সামনেই শাড়ি পরবি, আর অন্য কারোর সামনে কখনোই শাড়ি পরবি না, মনে থাকবে তো? কোহিনূর উপর নিচ মাথা নাড়িয়ে বুঝিয়েছে তার মনে থাকবে। আহিয়ানের এই রূপ দেখে কোহিনূর ভয় পেয়ে গিয়েছে, না হলে এখনই মুখের উপর কয়েকটা কথা শুনিয়ে দিত। এদিকে অয়ন, রুহি, মিতু, আনায়া সহ সকলেই চিন্তা করছে। আনায়ার তো কান্না চলে আসবে এমন অবস্থা। বাইতার এমনিতেই ভালোর ভালো, রাগলে সব ধ্বংস করে দিতে দুইবারও ভাববে না, এটা সে ভালোই জানে। বাড়িতে এখন বড় কেউ নেই। এই মুহূর্তে কোনো ঝামেলা হলে কিভাবে সবটা সামাল দেবে। নাফিজা বেগম এত সময় সবটাই শুনেছেন। তার মুখে শয়তানি হাসি। এসব দেখে যে তিনি খুশি হয়েছেন সেটা তার হাসি দেখলে যে কেউ বুঝে যাবে। দরজা খুলে আহিয়ান বেরিয়ে আসতে সবাই দৌড়ে তার কাছে যায়। অয়ন আর রুহি মোটা মোটা চোখ করে আহিয়ানের দিকে তাকিয়ে আছে। মিতু এখনও ভয়ে ভয়ে আছে। আহিয়ান যে এমন এটা সে জানতো না। কিভাবে বিড়ালের বাচ্চার মতো টানতে টানতে কোহিনূরকে নিয়ে গেল, ভাবতে ভয়ে গলা শুকিয়ে আসছে। সকলে এসে এভাবে ঘিরে ধরেছে দেখে আহিয়ান খুবই বিরক্ত হয়। ব্রু কুচকে তাকায় অয়নের দিকে। তার চোখ দুটো খুলে পড়ে যাবে। এভাবে ক্যাবলা মার্কা মুখ করে তাকিয়ে আসিস কেন? আর আমি কি নতুন জামাই? এভাবে ঘিরে ধরেছিস কেন সবাই? আমার কাছে টাকা পয়সা নেই, দিতে পারবো না, যা এখান থেকে। এসেছে তো অনেকেই, তোর চোখে শুধু আমিই পড়লাম। তোরা কি দোষ দেওয়ার জন্য আর কাউকে খুঁজে পাস না? তুই কোহিনূরের সাথে কি করেছিস? চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো রুহি। আমি আমার বউয়ের সাথে কি করেছি এটাও তোদেরকে বলতে হবে? অবশ্যই বলতে হবে। অয়ন আর রুহি একসাথে বলল। আদর করেছি, শখানিক চুমো খেয়েছি, কিভাবে করেছি এটাও বলতে হবে? ভাইয়ের নাউজুবিল্লাহ মার্কা কথা শুনে আনায়া লজ্জা পেয়ে এখান থেকে চলে যায়। অয়ন বুকে হাত দিয়ে বলে, আর বলিস না ভাই, বউ পাচ্ছি না, এই দুঃখে মরি মরি অবস্থা। আদর করার টেকনিক শিখালে আমাকে আর খুঁজে পাবি না।
অয়নকে এভাবে বুকে হাত দিতে দেখে মিতু ভেবেছিল অয়নের হার্টের সমস্যা। এসব দেখে হার্টে ব্যথা হচ্ছে। এখন অয়নের কথা শুনে তার বিখ্যাত মুখ ভেঙচি দিয়ে চলে গেছে। মিতুর ধারণা ঈদের ফ্রেন্ড সার্কেলের কেউই সুবিধার নয়, এক একটা আতপাগল। এত সময় সব মেহমানরা চলে গিয়েছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ। অনেক রাত হয়েছে, বাড়ির প্রায় সকলেই ঘুমে। কোহিনুরও গভীর ঘুমিয়ে পাড়ি জমিয়েছে। হঠাৎই ঠোঁটে পিঁপড়ের কামড়ের মতো ব্যথা উপলব্ধি করল কোহিনুর। গালে কারো হাতের স্পর্শ অনুভব করছে। খুব যত্ন নিয়ে গালের কাটা জায়গাতে কেউ হাত বোলাচ্ছে। মনে হচ্ছে কেউ তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে। কারো হাতের উষ্ণ ছোঁয়া তার মেধিন ফেটে বিচরণ করছে। নাকে অতি সেনা পারফিউমের গন্ধ আসছে। কারো উষ্ণ স্পর্শ বিরক্ত করে চলছে বারংবার, কিন্তু চোখ মেলে তাকানো সাধ্য হচ্ছে না। চোখ খোলার চেষ্টা করেও আবারও গভীর ঘুমে তলিয়ে গেল কোহিনুর। সকাল হয়েছে, পাখির কিচিরমিচির ডাক শোনা যাচ্ছে। সূর্যের প্রখরতা বেশ। আজ অনেক সকালে ঘুম ভেঙে গিয়েছে কোহিনুরের। নড়াচড়ার অবকাশ নেই। মনে হচ্ছে শরীরের উপরে 70-80 কেজি ওজনের কয়েকটা আলুর বস্তা পড়ে আছে। বিরক্তি নিয়ে চোখ খোলে কোহিনুর। ও শরীরের উপর উপুর হয়ে শুয়ে আছে আহিয়ান। আহিয়ানের ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকায় কোহিনুর। কত সুন্দর লাগছে তাকে। কোনো মানুষকে যে ঘুমন্ত অবস্থায় এতটা সুন্দর লাগতে পারে কোহিনুরের জানা ছিল না। এত কাছ থেকে আহিয়ানকে আর কখনোই দেখা হয়নি। কোহিনুর মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে আহিয়ানের ঘুমন্ত মুখশ্রীর দিকে। ভাবছে রাতের স্বপ্নের কথা। তাহলে কি কোহিনুর কোনো স্বপ্ন দেখেনি? কালকে স্বপ্ন দেখা সে রাজকুমারটা কি আহিয়ানই ছিল? হঠাৎ লজ্জায় কোহিনুরের গা লাল হয়ে যায়। আহিয়ান তার এত কাছে ছিল কিন্তু বুঝতেই পারিনি। আহিয়ানের অগোছালো চুলগুলো হাত দিয়ে নেড়ে দেয় কোহিনুর। এই ঘুমন্ত অবস্থায় অগোছালো চুলে কত সৌন্দর্য লাগছে তার প্রিয় মানুষটিকে। কোহিনুরের মাঝে মাঝে খুব রাগ হয়, এই মানুষটাকে কেন এত সুন্দর হতে হলো। আজকে আনায়ার গায়ে হলুদ। সারাদিন অনেক কাজ করেছে কোহিনুর। আহিয়ানের সাথে আজকে দেখা হয়নি বললেই চলে। কালকের বিষয়টা সকলেই ভুলে গেছে। এটা নিয়ে আর কেউ কথা বলেনি। কোহিনুরের যদিও রাগ হয়েছিল, তবে আহিয়ানের জেলাসি দেখে হাসিও পাচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল কোহিনুর। হঠাৎই নজর গেল গলার দিকটা ছোট ছোট লালচে দাগ। শুধু গলায় নয়, কাঁধে আর পেটেও অসংখ্য দাগের উপস্থিতি পাওয়া গেল। কোহিনুর চিন্তায় পড়ে গেল, কোথাও লাগেনি, তাহলে দাগগুলো হলো কিভাবে? হঠাৎ রাতে দেখা স্বপ্নের কথা মাথা ছাড়া দিয়ে উঠল। লজ্জায় কোহিনুরের কান গরম হয়ে ধোঁয়া উঠল। বাহিরে মিতু আর আনায়ার বন্ধুরা কোহিনুরকে ডাকাডাকি করছে। তাড়াহুড়ো করে চুল ঠিক করে তাদের কাছে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায়। দরজার কাছে গিয়ে আবারও ফিরে আসে। চোখ জোড়ায় আটকে যায় বিছানার উপর রাখা সুন্দর ড্রেসটির দিকে। হলুদ রঙের সুন্দর একটি জামা, তার পাশে গোলাপের গাছরা, জামার উপরে রাখা একটি হলুদ চিরকুট। কোহিনুর চিরকুটটি মিলে চোখ বোলায়। মুহূর্তে মুখে হাসি ফুটে ওঠে। অনেক ভালোবাসি আপনাকে, আমার স্বপ্নের মহারানী। কোহিনুর বিড়বিড় করে বলে, আমিও অনেক ভালোবাসি আপনাকে, আমার স্বপ্নের মহারাজ। খুশি হয়ে চট করে জামাটি পরে রেডি হয়ে আসে। চিরকুটটি যত্ন করে রেখে দেয় আগে চিরকুটটির পাশে। সবই ঠিক আছে, তবে গাজরাটা হাতে দিবে না খোফায় বুঝে পাচ্ছে না। এদিকে মিতু এসে বারবার ডাকাডাকি করছে। ফুলের গাজরাটা বিছানার উপর রেখে তাড়াহুড়ো করে চলে যায়। একই শহরে হওয়ায় একত্রেই হলুদের আয়োজন করেছে দুই পরিবার। নাহিদ যদিও না করেছিল, তবে আহিয়ানের জোরাজুরিতে আসতেই হলো। সে চায় বরকনের গায়ে হলুদ একসাথেই হবে। আনোয়ার খানও এটাই চাইছিলেন। সব কিছু ঠিকঠাকই চলছে, তবে বিয়েবাড়ির এত আয়োজনে নাফিজা বেগমকে কোথাও দেখা যাচ্ছে না। এ নিয়ে অনেকেই অনেক কথা বলছে। আনায়া এসব শুনেও না শোনার ভান করে বসে আছে। মনে মনে কষ্টও পাচ্ছে, তার জীবনের এত বড় একটা দিনে তার মা তার পাশে নেই। এখন প্রায় 8টা বাজে। নাহিদের বাড়ির লোকজন এক এক করে সবাই চলে এসেছে। যেহেতু হলুদের প্রোগ্রাম, তাই বড়রা কেউ নেই। নাহিদের ছোট বড় সব কাজিন আর অয়ন, রুহি। খাবার আর আনন্দ অনুষ্ঠান যেখানে অয়ন আর রুহিকে সেখানেই পাওয়া যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অয়ন আজকে জিহাদ ছেলেটাকে আগলে আগলে রাখছে। বলা যায়, কোহিনুরদের সাথে কথা বলতে গেলেই আহিয়ান কোনো সময় যে জিহাদের ঘাড় মটকে দিবে। বরকনের বসার জন্য সুন্দর করে নানা প্রকার বাহারে ফুল দিয়ে সাজানো হয়েছে। আনাই এত সময় হলো সেখানেই বসে আছে। নিতু আর কোহিনুরও ছিল, তবে এখন নাহিদ আসায় তারা উঠে একপাশে চলে গেছে। নাহিদ কেমন নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে আনায়ার দিকে। আনায়াকে হলুদ রঙের জামদানি শাড়ি পরানো হয়েছে। খোপায় বেলি ফুলের মালা, সাথে ফুলের গহনা আনায়ার সৌন্দর্যকে দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দিয়েছে।
চারদিকের মানুষজনকে উপেক্ষা করে নাহিদ মুগ্ধ হয়ে দেখছে তার স্বপ্নের প্রেয়সীকে। আজকের এই দিনটার জন্য কত দিন অপেক্ষা করেছিল সে। অবশেষে দুজনের এতদিনের ভালোবাসার পূর্ণতা পেতে চলেছে। নাহিদের এমন তাকানো দেখে আনায়া খুব লজ্জা পাচ্ছে। মনে হচ্ছে প্রথম নাহিদ তাকে দেখল। আনায়া চোখ তুলে একবার নাহিদকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে। হলুদ আর খয়েরি রঙের মধ্যে পাঞ্জাবি পরেছে নাহিদ। তাকেও আজ কম সুন্দর লাগছে না। আনায়ার মনে পড়ে ছোটবেলায় আহিয়ান তাকে গল্প শোনাতো। কোনো এক রূপকথার রাজপুত্র এসে আনায়াকে তার রানী করে নিয়ে যাবে। আনায়ার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে ওঠে। সত্যি আজকে আনায়ার জীবনে রাজপুত্র এসেছে, তাকে রানী বানিয়ে নিজের রাজ্যে নিয়ে যাবে। আনায়ার নাহিদ পাশাপাশি বসেছে। একটু পর পর একজন অন্যজনকে দেখছে। এক এক করে নাহিদের সব কাজিনরা আনায়া আর নাহিদকে হলুদ লাগিয়ে দিচ্ছে। স্টেজে নাচ গানও হচ্ছে। এদিকে অয়নের এসব দেখে দুঃখে বুকটা পেটে যাচ্ছে। বাবা ডাক শোনার বয়সে সে এক এক করে সব বন্ধুদের বিয়ে খাচ্ছে, কিন্তু নিজের জন্য বউ পাচ্ছে না। মৃদু, কোহিনূর আর রুহি একপাশে দাঁড়িয়ে গল্প করছিল। অয়নকে এভাবে দেবদাস মার্কা ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে মিতু অয়নের কাছে আসে। সেদিন মিতু এভাবে দাঁড়িয়েছিল বলে তাকে শাবানা বলেছে আজকে শোধ তুলবে। কি গরিবের বাপ্পারাজ, এভাবে কাঁদো কাঁদো মুখ করে দাঁড়িয়ে আছেন কেন? মনে হচ্ছে কয়েক সপ্তাহ ধরে অনহারা ভুগছেন। মিতুর কথায় অয়নের গা জ্বলে যাচ্ছে। এমনিতেই সে বউ পাচ্ছে না, এই চিন্তায় ঘুম হারাম এ মেয়ে এসে মজা নিচ্ছে। সময় খারাপ বলে যত অপমান করেছি সব কিছু শোধ তুলেছে নাকি? এই বুতু, একদম আমার পিছনে লাগবে না বলে দিচ্ছি। আমাকে কোন দিক দিয়ে তোমার বাপ্পারাজ মনে হলো? তাও আবার গরিবের বড় লোকের বলতে পারলে না? ওমা, বাপ্পারাজের মতো কাঁদো কাঁদো মুখ করে বসে থাকলে বাপ্পারাজ না বলে কি সাকিব খান বলবো? পিছনে লাগিনি তো, সামনেই দাঁড়িয়ে আসি বলে মুখ ভেঙচি দিয়ে চলে যায় মিতু। অয়ন তো অবাক, এই মেয়ে তার বলা কথা তাকে ফেরত দিচ্ছে। এই মেয়ের হলুদের প্রোগ্রামে না এসে মুখ ভেঙচি দেওয়ার প্রোগ্রামে যাওয়া উচিত ছিল। ফার্স্ট প্রাইজ দিয়ে বাড়ি ফিরতে পারত। এ বিষয়ে 100% শিওর অয়ন। মিতুর সাথে ঝগড়া করার আপাতত কোনো ইচ্ছে নেই, তাই আর কোনো কথা বাড়ালো না। তবে পরে দেখে নেবে, এ ভেবে নিজেকে সান্ত্বনা দিয়েছে। আনায়াকে হলুদ দিতে এখন মিতু আর রুহি গেছে। অয়ন এই মুহূর্তে ফটোগ্রাফারের দায়িত্ব পালন করছে। কোহিনূর এখনও আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। এখান থেকে স্টেজের সব কিছুই দেখা যায়। হঠাৎ পেটে কারো হাতের স্পর্শ পেয়ে কেঁপে ওঠে কোহিনূর। বিদ্যুৎ গতিতে ঘুরে তাকায়। আহিয়ানকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে কোহিনূর। বুকের ভিতর এখনও দুকপুক দুকপুক করছে। মনে হচ্ছিল কোনো অজানা ভয়ে এক্ষুনি প্রাণটা মনে হয় চলেই যাবে। কোহিনূরের এই অবস্থা দেখে আহিয়ানের ঠোঁটে কোণে বাঁকা হাসি ফুটে ওঠে। আমি ছাড়া তো কি স্পর্শ এমন সাহস কারো আছে? হঠাৎ এমনভাবে কাছে আসলেন যে? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আর ভয় পেতে হবে না, ওদিকে ঘুরে তাকা। আহিয়ানের কথায় কোনো প্রশ্ন না করে ঘুরে তাকায় কোহিনূর। আহিয়ান অতি যত্নে কোহিনূরের খোপায় বেলি ফুলের মালা লাগিয়ে দেয়। পেছন থেকে জড়িয়ে ধরে কোহিনূরকে। কোহিনূরের চুলের খোপায় বেলি ফুলের মালাটা তীমাত্রায় ঘ্রাণ ছড়াচ্ছে। আহিয়ান কোহিনূরের একদম কাছে চলে এসেছে। নাক দিয়ে সেই ঘ্রাণ নিতে ব্যস্ত। আহিয়ান কোহিনূরের কানের কাছে মৃদু গলায় পিসপিস করে বলল, কুহু, তুই যখন আমার কাছে থাকিস তখন সময়টা একেবারেই থেমে যায়। নিজেকে তোর নিঃশ্বাসের গন্ধে জড়াতে ইচ্ছে করে। তুই ছাড়া আমি কিছুই অনুভব করতে পারি না। আহিয়ানের গরম নিঃশ্বাস কোহিনূরের কাঁধে পড়েছে। আহিয়ানের প্রত্যেকটি কথায় কোহিনূরের কেমন কেঁপে উঠেছে। আহিয়ানকে নিজের থেকে সরানোর শক্তিটুকুও তার মধ্যে নেই। কোহিনূরের এমন কাঁপাকাঁপি দেখে আহিয়ান নীরবে হাসছে। এটুকুতেই এমন গভীরভাবে শুয়ে দিলে আমাকে সামলাবি কী করে? আহিয়ানের মুখে দুষ্টুমিতে ভরা হাসি। আহিয়ানের কথার মানে বুঝতে পেরে কোহিনূর খুবই লজ্জা পেয়েছে। মুহূর্তে চোখ দুটো বন্ধ করে নিয়েছে। মনে মনে আহিয়ানকে বকেছে। এই সুযোগ পেলেই কারণে অকারণে কোহিনূরকে লজ্জা দিতে থাকে। আপনি বাড়ি নির্লজ্জ লোক। পুরুষ মানুষদের বউয়ের সামনে লজ্জা পেতে নেই। লজ্জা পেলে এই জীবনে আর বাবা ডাক শোনা হবে না আমার। চুপ করুন, কেউ শুনে পেলে কী ভাববে? কোহিনূর ঘুরে আহিয়ানের মুখ চেপে ধরে বলে কথাটি। আহিয়ানের মুহূর্তের ব্যবধানে কোহিনূরের হাতটি সরিয়ে নেয়। নেশালো দৃষ্টিতে তাকিয়ে আসে প্রেয়সীর দিকে। আহিয়ানের ইচ্ছে জাগলো কোহিনূরের কাঁপা কাঁপা গোলাপি ঠোঁটে ভালোবাসার চিহ্ন এঁকে দিতে। বউ তো তারই, এত ভাবাভাবির কিসের? এই ভেবে সাহস নিয়ে কোহিনূরকে নিজের কাছে টেনে টুপ করে চুমু খেয়ে নেয় কোহিনূরের গোলাপি ঠোঁট জোড়াতে। কোহিনূর এখনও আহিয়ানের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আহিয়ানের মুখে রাজ্য জয় করা হাসি। আহিয়ানের হঠাৎ এমন আক্রমণে কোহিনূর যেন লজ্জাবতীর ন্যায় নুয়ে পড়েছে।
কেউ দেখেনি বউ, এত লজ্জা পাস না। আহিয়ান এটা বলতে পর্দার আড়াল থেকে দুজন বলে উঠল, আমরা কিছুই দেখিনি, শুধু তাকিয়েছিলাম। রুহি বলছে, আমি ভাই ভালো মানুষ, আমিও কিছুই দেখিনি, শুধু শিখছিলাম কিভাবে চুমু খেতে হয়। কিন্তু আফসোস, পর্দার আড়াল থেকে কি আর দেখা যায়নি। অয়নের মুখটা আধারে ডেকে গেছে। আইডিয়াটা তারই ছিল, কিন্তু এত কষ্ট করেও বেচারা কিছুই দেখতে পেল না। মিতু এদের থেকে একটু দূরেই দাঁড়িয়েছিল। রুহি আর অয়নের এমন কর্মকাণ্ডে মিতু খুবই বিরক্ত হয়। তারা স্বামী স্ত্রী একটু প্রেম ভালোবাসা করছে, করুক না, এরা কেন সবসময় পেছনে ক্যামেরার মতো লেগে থাকে। এমন উদ্ভট চিন্তার জন্য মিতুর তো ইচ্ছে করে অয়নকে মাথায় তুলে আছাড় মারতে, শক্তির অভাবে পারে না, এই হলো সমস্যা। রুহি আর অয়নের কথা শুনে কোহিনূরের মুখখানি লজ্জায় লাল হয়ে গেছে। এত লজ্জা রাখবে কোথায়? তার তো ইচ্ছে করছে মাটির নিচে গর্ত খুঁড়ে সেখানে লুকিয়ে পড়তে। আহিয়ান চোখ গরম করে তাকায় রুহি আর অয়নের দিকে। এদিক সেদিক তাকিয়ে কিছু একটা খুঁজছে। বোঝাই যাচ্ছে আজকে রুহি আর অয়নের নিস্তার নেই। এদের জ্বালায় ঘরে বাহিরে কোথাও করে শান্তি নেই। এমন কথাবার্তা বলছিস? তোদের লজ্জা করে না বজ্জাতের দল? বউকে চুমু দিলে কি গন্ধ বের হয়? তোরা সে গন্ধ শুকে চলে আসিস। আর বলিস না ভাই, চুমুর গন্ধ কঠিন গন্ধ, টেনে নিয়ে আসে। দুঃখের বিষয়, এখনও সেই গন্ধ আমি সরাতে পারলাম না। তুই চুপ কর অয়ন, কোহিনূর বেচারি লজ্জায় মরে যাচ্ছে। এদের আজগুবি কথাবার্তা শুনে মিতু পুরোপুরি অবাক। লজ্জায় আবার মানুষ মরে যায়? অতিরিক্ত টেনশনে মানুষ মারা যায় শুনেছে, লজ্জায় মরে যায় এটা কখনো শুনিনি। রাত এখন 11টার মতো বাজে। আজকের মতো হলুদের অনুষ্ঠান প্রায় শেষ। খাওয়া দাওয়া শেষ করে নাহিদের বাড়ির লোকজনেরা চলে যেতে শুরু করেছে। জিহাদ ছেলেটা এত সময় ধরে কোহিনূরকে খুঁজে চলেছে, কিন্তু পাচ্ছে না। হাঁটতে হাঁটতে হঠাৎই মিতুর সাথে ধাক্কা লাগে জিহাদের। মিতু বিরক্তি নিয়ে তাকায়, কিছু বলতে যাবে তখনই জিহাদকে দেখে চুপ করে যায়। জিহাদ ছেলেটার মুখে সবসময় হাসি লেগে থাকে। সিনিয়র হলেও মিতু আর কোহিনূরের সাথে ফ্রেন্ডের মতো সম্পর্ক। আরে মিতু যে, দেখতে পাইনি বুঝলে, ধাক্কাটা লেগে গেছে, কিছু মনে করো না। না ভাইয়া, কিছু মনে করিনি। আপনি কি চলে যাচ্ছেন? এত সময় দেখলাম না তো আপনাকে। অনেকক্ষণ হলো এসেছি, এবার যেতে হবে। আমি তোমাকে আর কোহিনূরকে সে কখন থেকে খুঁজে যাচ্ছি, পেলাম না কাউকেই। কোহিনূর কোথায় মিতু? আমার ওর সাথে একটু কথা ছিল। জিহাদের মুখে কোহিনূরের কথা শুনে ভয় পেয়ে যায় মিতু। কালকে তো জিহাদের সাথে কথা বলেছিল বলেই এত কাহিনী হলো, আজকে বলেছে গুরুত্বপূর্ণ কথা আছে বলছে। একা একা কথা বলতে গেলে তো আহিয়ান ভাইয়া বাড়িঘর সব জ্বালিয়েই ফেলবে। মিতুর চোখের সামনে আহিয়ানের রাগের চেহারাটা বেশি উঠছে। আমি কোহিনূরকে বলে দিব ভাইয়া, আপনি ওর সাথে কথা বলতে চেয়েছেন। ঠিক আছে, কালকে তাহলে দেখা হচ্ছে। জিহাদের হাসি মুখে বেরিয়ে যায়। মিতুও তার সাথে কথা শেষ করে বাড়ি চলে যাচ্ছিল। অনেক ঘুম পেয়েছে তার, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না। চোখ যায় অয়নের দিকে। অয়ন ব্রু কুসকে তাকিয়ে আছে মিতুর দিকে। মনে হচ্ছে মিতু বিশাল কোনো ভুল করে ফেলেছে। মিতু কিছু বলার আগে অয়ন হন হন করে বেরিয়ে যায়। মিতু হাঁ করে তাকিয়ে আছে অয়নের যাওয়ার দিকে। বুঝতে পারলো না হঠাৎ করে বিয়ে পাগল লোকের আবার কি হলো। এখন রাত 12টার মতো বাজে। বাড়ির সব মেহমানরা চলে গিয়েছে। এখন সবাই ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। একটু আগে কত হই হুল্লোড় হলো, এখন পুরোপুরি নীরব। সবার চোখে ঘুম থাকলেও কোহিনূর এখনও জেগে আছে। আহিয়ান কোহিনূরকে বলেছে কোথাও নিয়ে যাবে, সে না আসা পর্যন্ত যেন সজাগ থাকে। সেই থেকে কোহিনূর আহিয়ানের অপেক্ষায় বসে আছে, কিন্তু আহিয়ানের এখনও আসার নামই নেই। আহিয়ান যাওয়ার আগে কোহিনূরের হাতে কিছু শপিং ব্যাগ ধরিয়ে দিয়েছিল। ভিতরে কী আছে এখনও খুলে দেখেনি। হঠাৎ মনে কৌতূহল জাগলো, কী আছে খুলে দেখবে। যে বাবা সেই কাজ। 1 মিনিটও দেরি না করে ব্যাগগুলো এনে বিছানায় রাখে। 2টা ব্যাগে 2 রঙের 2টো শাড়ি রাখা আছে, তার সাথে ম্যাচিং জুয়েলারিও। হুটহাট গিফট পেলে কে না খুশি হয়। আহিয়ানে থেকে গিফট পেয়ে কোহিনূরও খুবই খুশি হয়েছে। 2টো শাড়ির মধ্যে একটা কালো শাড়ি ছিল। আহিয়ানের কালো রং অনেক পছন্দ, তাই কোহিনূর বেছে বেছে ওই শাড়িটাই পরে নেয়, সাথে জুয়েলারিগুলো। মুখে হালকা মেকআপ করে চুলগুলো ছেড়ে দিয়েছে। রাত প্রায় 12টা বাজতে চলল, কিন্তু আহিয়ানের আসার নামই নেই। কোহিনূর অপেক্ষা করতে করতে কবে যে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি। কোহিনূরের হঠাৎই মনে হলো সে হাওয়ায় ভাসছে। মনে হচ্ছে স্বপ্ন দেখছে। না, এটা স্বপ্ন নয়, কেউ কোহিনূরকে কোলে করে নিয়ে হেঁটে যাচ্ছে। চোখ খুলে তাকায় কোহিনূর। পড়ে যাওয়ার ভয়ে লোকটির শার্টের কলার খামছে ধরে। আহিয়ান কোহিনূরের মুখের দিকে তাকিয়ে মৃদু হাসে। কোহিনূরও যেন স্বস্তি পায় আহিয়ানকে দেখে। মনে হচ্ছে আহিয়ান তাকে আশ্বাস দিচ্ছে, যে চোখ দিয়ে বলছে, আমি থাকতে তোর কিছুই হবে না কুহু, আমি আছি তো। কোহিনূর আরও শক্ত করে জড়িয়ে ধরে তার ভালোবাসার মানুষটিকে।
কোহিনূরকে কোলে বসিয়েই গাড়িতে উঠিয়ে নিল আহিয়ান। চারদিকটা অন্ধকারে ছেয়ে গেছে। রাত হওয়ায় রাস্তায় মানুষজনের চলাচলও বন্ধ হয়ে গেছে। কোহিনূর শক্ত করে জড়িয়ে আছে আহিয়ানকে। আহিয়ান একদিনে কোহিনূরের দিকে তাকিয়ে আছে। কোহিনূরের এলোমেলো হয়ে যাওয়া খোলা চুলগুলো কানের পাশে গুজে দেয় আলতো করে। চুমু খায় কোহিনূরের কপালে। গাড়ি চলছে তার আপন গতিতে। চলতে চলতে কখন নির্দিষ্ট গন্তব্যে এসে থেমে গেছে এটাও খেয়াল করেনি কোহিনূর। আহিয়ান আগের মতোই কোলে করে কোহিনূরকে গাড়ি থেকে বের করে আনলো। পা দিয়ে দরজাটা ঠেলে দিল। কোহিনূর চোখ খুলে তাকায়। এত সময় ধরে এভাবে বসে থেকে খুবই অস্বস্তি হচ্ছে তার, কিন্তু কিছু বলতেও পারছে না। আহিয়ান বুঝতে পেরে নামিয়ে দেয় কোহিনূরকে। হাতটা শক্ত করে ধরে সামনের দিকে হাঁটতে শুরু করে। আহিয়ান এমনভাবে কোহিনূরের হাতটা চেপে ধরেছে, মনে হচ্ছে যেন হাত ছাড়লেই পালিয়ে যাবে। কোহিনূর চারদিকে একবার চোখ বুলিয়ে সামনের দিকটায় তাকায়। তারা এখন একটা সাদা রঙের সুন্দর বাংলোর সামনে দাঁড়িয়ে। সুন্দর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দুজন। রাস্তার দুই পাশে কত রং বেরঙের ফুল ফুটে আছে। কোহিনূরের মনে হচ্ছে স্বপ্ন দেখছে। আহিয়ান এসে দাঁড়াতেই এক মধ্যবয়স্ক লোক ছুটে আসে, সাথে এক মহিলা। দুজনের মুখে হাসি লেগে আছে। তাদের আচরণে মনে হচ্ছে আহিয়ান তাদের খুবই পরিচিত। কোহিনূর এসব দেখে বেশ অবাক হচ্ছে। মনে হাজারো প্রশ্ন তার। এ বাংলোটা কি তাদের? যদি এমনটাই হয়, এ বাংলোর কথা তো আগে কখনো শুনিনি। লোকটির কথা কানে আসতে তার দিকে তাকায় কোহিনূর। আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো স্যার? তোমাকে কতবার বলেছি আমাকে এভাবে স্যার বলে ডাকবে না। আর আমাদের আসতে কোনো সমস্যা হয়নি, ঠিকঠাকই পৌঁছেছি। লোকটি একগাল হাসি দিয়ে আহিয়ানকে আনন্দিত সুরে বলে, আপনাদের রুমটা রেডি আছে। কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন, আমরা এখানে আসছি। আহিয়ান সম্মতি দিলে লোকটি আর তার সাথের মহিলাটা চলে যায়। আহিয়ান একবার কোহিনূরের দিকে তাকায়, তারপর উক্ত রুমটির উদ্দেশ্যে পা বাড়ায়। কোহিনূরও তাকে অনুসরণ করে সেদিকে হেঁটে যাচ্ছে। রুমের দরজাটা খুলে ভিতরের দৃশ্য দেখতেই কোহিনূর এক প্রকার চমকে গেল। কত সুন্দর করে ডেকোরেট করা পুরো রুমটি। বিছানার উপরে গোলাপের পাপড়ি ছিটানো। পুরো রুমটি ফুল দিয়ে সাজানো। কোথাও থেকে একটা সুন্দর সুগন্ধ ভেসে আসছে, যা কোহিনূরের শরীরে শিহরণ জাগাচ্ছে। কোহিনূর মনে মনে হাজারো জল্পনা কল্পনা করতে শুরু করে দিয়েছে। উচ্ছ্বসিত হয়ে আহিয়ানকে কিছু বলার জন্য পাশে তাকায়, কিন্তু আহিয়ান ছিল না। কোহিনূর খুবই ভয় পেয়ে যায়। এই অচেনা বাংলোতে তাকে একা রেখে আহিয়ান কোথায় গেল? বাহিরে যাওয়ার জন্য দরজার দিকে তাকাতে আহিয়ানকে দেখতে পায়। আহিয়ান আজ কালো রঙের একটা শার্ট পরেছে। শার্টের হাতাগুলো কোনই পর্যন্ত তুলে রেখেছে। বুকের দিকের বোতামগুলো খোলা। মাথার চুল এলোমেলো হয়ে কপালে এসে পড়েছে। কত সুন্দর লাগছে আহিয়ানকে। কোহিনূর মুগ্ধ হয়ে আহিয়ানের দিকে তাকিয়ে আছে। আহিয়ান একটু একটু করে এগিয়ে আসে কোহিনূরের কাছে। চোখে চোখ রেখে তার ঠোঁটে এক ছোট্ট হাসি ছড়িয়ে দিয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি কুহু, ভালোবেসেছি, আজীবন ভালোবেসে যাব। তুমি আমার জীবনের অমূল্য রত্ন। তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জন্য চিরকালীন সুখের কারণ। আমার ভালোবাসা তোমার জন্য সীমাহীন। আর এই অনুভূতি কখনোই মুছে যাবে না, কখনোই শেষ হবে না। আজীবন তোমার হাত ধরেই চলতে চাই, একসঙ্গে, আজ ও আগামীকাল, চিরকাল। কোহিনূর ছলছল চোখে তাকিয়ে আছে আহিয়ানের দিকে। তার কান্না আসছে। এই কান্না কষ্টের নয়, সুখের কান্না। কোহিনূরের আজ 4 বছর আগের কথা মনে পড়েছে। এভাবেই কোহিনূর আহিয়ানকে নিজের ভালোবাসার কথা বলেছিল। আহিয়ানের কাছ থেকে উত্তর চেয়েছিল। দেরিতে হলেও আহিয়ান আজ তার ভালোবাসার ডাকে সাড়া দিয়েছে, তার প্রতিটি কথার উত্তর দিয়েছে। আহিয়ান কোহিনূরের পা থেকে মাথা পর্যন্ত ভালো করে পর্যবেক্ষণ করে। কোহিনূর কালো রঙের পাতলা শাড়ির সাথে স্লিভলেস ব্লাউজ পরেছে। ঠোঁটে তার লাল লিপস্টিক। কালো রঙের পাতলা জর্জেট শাড়ি বেদ করে কোহিনূরের মেদহীন পশরা পেট দৃশ্যমান। প্রেয়সীর এমন আগুন ঝরা রূপে দিশা হারালো আহিয়ান। আহিয়ান কোহিনূরের আরও কাছে আসে, একটানে নিজের কাছে নিয়ে আসে। কোমর চেপে ধরে কোহিনূরের। আহিয়ানের অবাধ্য হাত কোহিনূরের কোমরে বিচরণ করছে। এমন উষ্ণ স্পর্শে বারবার কেঁপে উঠেছে কোহিনূর। তার গোলাপের পাপড়ি সম পাতলা ঠোঁটজোড়া তীর তীর করে কাঁপছে। আহিয়ান মুগ্ধ হয়ে দেখছে। ইচ্ছে করছে প্রেয়সীর গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁটগুলো দখল নিতে। আহিয়ান ওর হাতটা কোহিনূরের ঠোঁটের উপর রেখে আলতো করে স্লাইড করে নেশাক্ত কণ্ঠে বলে ওঠে, তুই পুরোপুরিভাবে আমার হবি কুহু, আমাকে তো ঠোঁটের দখল নিতে দিবি? আহিয়ানের গরম নিঃশ্বাস কোহিনূরের মুখের উপর পড়ছে। আহিয়ানের প্রতিটি কথায় কেঁপে উঠেছে কোহিনূর। তার হাত পা অবশ হয়ে এসেছে।
শরীরে এতটুকু শক্তি অবশিষ্ট নেই। এই বুঝে মাটিতে লুটিয়ে পড়ল। অনেক কষ্ট আহিয়ানের চোখের পানি দৃষ্টি দিল কোহিনূর। আহিয়ান কেমন নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এই দৃষ্টি কোহিনূরকে মাতাল করে দিচ্ছে। তার নারী সত্তা যেন বারবার বলছে আহিয়ানের ডাকে সাড়া দিতে। এমন ডাক কী করে উপেক্ষা করবে কোহিনূর? আহিয়ানের সুন্দর মুখশ্রী খুব করে টানছে তাকে। সমস্ত বাধা দূরে ঠেলে কোহিনূর নিজেই আহিয়ানের পোলা পোলা লালচে ঠোঁটে শুইয়ে দিল নিজের ঠোঁট। প্রেয়সী সম্মতি পেয়ে আহিয়ানও কেমন পাগল হয়ে উঠেছে। মুহূর্তে কোহিনূরের ঠোঁটজোড়া দখল করে নিয়েছে। পাগলের মতো চুম্বন করতে লাগলো প্রেয়সীকে। হেঁচকা টানে কোলে তুলে বিছানায় নিয়ে আসলো। আবারও ভালোবাসার পরশ এঁকে দিল প্রেয়সীর ঠোঁটে। আহিয়ান কোহিনূরের ঠোঁট ছেড়ে গলায় মুখ ডোবালো। আহিয়ান পুরোপুরিভাবে কোহিনূরে মত্ত হয়ে আছে। কোহিনূরের নিঃশ্বাস শব্দের বেগ বাড়ছে। খামছে ধরেছে আহিয়ানের এলোমেলো চুল। আহিয়ানের হাতের বিচরণ অবাধ্য থেকে অবাধ্যতর হতে লাগলো। সইতে না পেরে নিজের শরীরের সমস্ত ভার ছেড়ে দিয়ে বিছানায় গা এলিয়ে দিল কোহিনূর। ধীরে ধীরে কোহিনূরের শরীরে পেঁচানো শাড়িটা খুলে মেঝেতে ছুঁড়ে মারল আহিয়ান। আহিয়ান তার সবটুকু ভালোবাসা ঢেলে দিল কোহিনূরের কাছে। কোহিনূরের ছোট্ট দেহটা আহিয়ানের বলিষ্ঠ দেহের নিচে চাপা পড়ে আছে। কোহিনূর যন্ত্রণাময় সুখে কোকড়ে গিয়ে ক্ষত বিক্ষত করে দিচ্ছে আহিয়ানের পিঠ। পুরো কক্ষ জুড়ে কেবল দুই মানবীর গণ শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। সেই সাথে কিছু যন্ত্রণাময় সুখের কাতর ঘোঙানি। আহিয়ানের বাহু ডোরে পরম শান্তিতে গভীর নিদ্রায় আচ্ছন্ন কোহিনূর। হঠাৎ ঘুম ভেঙে গেলে পিটপিট নয়ন জোড়া মিলে তাকায়। নিজেকে আবিষ্কার করে আহিয়ানের প্রশস্ত বুকে। রাতের কথাটুকু মনে হতে লজ্জায় হাঁসফাঁস করে উঠল। কোহিনূরের এমন নড়াচড়ায় আহিয়ানের ঘুম ভেঙে গিয়েছে। চোখ খুলে প্রেয়সীর মায়াবী মুখের দিকে তাকাতেই রাতের ভালোবাসাময় প্রতিটি মুহূর্ত স্মরণ হয় আহিয়ানের। ঠোঁটের কোণে ফুটে ওঠে তৃপ্তিময় হাসি। কাল তার ভালোবাসার মানুষটিকে নিজের করে পেয়েছে। নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়েছে তার মাঝে। কোহিনূর লজ্জা আহিয়ানের বুকে মুখ গুজে নেয়। আহিয়ানও শক্ত করে জড়িয়ে ধরে প্রেয়সীকে। আবারও ঘুমের রাজ্যে পাড়ি জমায় দুজনেই। বারবার ফোনের রিংটোনের আওয়াজে এক প্রকার বিরক্তি নিয়ে চোখ খুলে তাকায় আহিয়ান। নিজের বাহুডোরে কোহিনূরের নিষ্পাপ মুখমণ্ডল দেখে মুহূর্তে সে বিরক্তি চলে গেল। মনে সুখের হাওয়া দোলা দিল। ব্ল্যাঙ্কেট সরাতে কোহিনূরের পিঠ দেখে আটকে ওঠে আহিনুর। সারা পিঠ জুড়ে আঁচড়ের দাগ, লাল হয়ে রক্ত জমে আছে। কাণ্ডজ্ঞান হারিয়ে কি না করে বসে আছে নিজেরই খেয়াল নেই। নিজের অজান্তে কোহিনূরকে কষ্ট দিয়ে ফেলেছে, এটা ভেবেই নিজের উপরেই নিজের রাগ হচ্ছে আহিয়ানের। বেডসাইড টেবিলের উপর থেকে ফোনটা এনে চোখের সামনে ধরে আহিয়ান। ফোনের স্ক্রিনে আনায়ার নামটি ভেসে উঠছে। আনায়া ছাড়াও নাহিদ, রুহি আর অয়ন অনেকবার ফোন দিয়েছে তাকে। আজকে আনায়ার বিয়ে, এটা আহিয়ানের মাথায় ছিল না। নিজের উপর এখন আরও বেশি রাগ হচ্ছে। তার বোনের জীবনের এত বড় একটা দিনে সে কি করে ভুলে গেল। আনায়ার বিয়ে উপলক্ষে খানবাড়ি সুন্দর করে সাজানো হয়েছে। সকাল থেকে বাড়িতে মেহমানদের আনাগোনা চলছে। আহিয়ান আর কোহিনূর ছাড়া সকলেই বাড়িতে ছিল। তারাও এখন চলে এসেছে। কিছুক্ষণ পরে বরযাত্রী চলে আসবে, তাই আনায়াকে সাজানো হচ্ছে। রুহি আর মিতু আনায়াকে সাজাচ্ছে। সাজানো প্রায় শেষের দিকে। কোহিনূর আনায়ার পাশে বসে আছে। এসব সাজগোজের বিষয়ে তেমন ধারণা নেই, তাই আনায়াকে সাজানোর দায়িত্বটা মিতু আর রুহিকেই দিয়েছে। আনায়া আজ লাল রঙের শাড়ি পরেছে, সাথে ভারী গহনা। মুখে তার প্রসাধনের ছোঁয়া, খোঁপায় বেলি ফুলের মালা, মাথায় সুন্দর করে ওড়না দিয়ে ঘুমটা টানা। গোলগাল মুখটির সৌন্দর্য যেন আরও ফুটে উঠেছে। লাল শাড়িতে আনায়াকে লাল পরীর মতো লাগছে। এত আনন্দের মাঝেও আনায়ার মনটা কেমন খারাপ হয়ে আছে। মায়ের সাথে তার একবারও কথা হয়নি। কথা বলতে গিয়েছিল, কিন্তু নাফিজা বেগম মেয়ের সাথে কোনো কথাই বলেননি। বিয়ের ব্যাপারটা নিয়ে মা তাকে দূরে সরিয়ে দিয়েছে, এটা ভেবে আনায়া কষ্ট পাচ্ছে। কোহিনূর এই বিষয়ে জিজ্ঞেস করলেও কোনো উত্তর পায়নি, তবে বুঝতে পেরেছে আনায়ার মন খারাপের কারণ। মা বাবা ভাইকে ছেড়ে যাবে বলেই এমন কষ্ট পাচ্ছে। এত আয়োজনের মধ্যে নাফিজা বেগমকে কোথাও দেখা যায়নি। মেয়ের বিয়েতে তার সম্মতি না থাকায় নিজেকে এক প্রকার ঘরবন্দি করেই রেখেছেন বলা চলে। আনোয়ার খান কয়েকবার এসে ডেকে গেছেন, কিন্তু তিনি অনুষ্ঠানের কোনো আয়োজনেই থাকবেন না বলে ঠিক করেছেন। আনোয়ার খানও জোর করেননি। তিনি ভালো করেই জানেন নাফিজা বেগম বিয়ে বাড়িতে সবার সামনে গেলেই কোনো না কোনো কাণ্ড ঘটাবেন, তাই তিনি ভেবেছেন নাফিজা বেগমের ঘরে থাকাটাই ভালো হবে। নাহিদের বাড়ি থেকে লোকজন চলে এসেছে। আনায়ার কাজিনরা সবাই মিলে গেট আটকিয়েছে। টাকা না দেওয়া পর্যন্ত গেট ছাড়বে না।
একেই তো গরম, তার উপর আবার এত লোকজনের মাঝে দাঁড়িয়ে নাহিদের নাজেহাল অবস্থা। বেশি কথা না বাড়িয়ে তাদের দাবি মিটিয়ে ভিতরে ঢুকে যায়। মিতু, কোহিনূর আর রুহি একের পর এক ছবি তুলছে। ক্যামেরাম্যান হলো অয়ন। ছবি তুলতে তুলতে তার হাত ব্যথা করছে। এদিকে এদের ছবি তোলাই শেষ হচ্ছে না। মিতু ভালোই বুঝতে পারছে অয়ন বিরক্ত হচ্ছে। ইচ্ছে করে এসব করেছে, তাদেরকেও কম বিরক্ত করেনি আজকে, শোধ তুলেছে। বাড়িতে আসার পর আহিয়ানের সাথে আর কোহিনূরের দেখা হয়নি। সবার মধ্য থেকেও শুধু আহিয়ানকে দেখতে চাইছে কোহিনূরের তৃষ্ণার্ত দুই চোখ। বারবার এদিক ওদিক তাকিয়ে আহিয়ানকে খুঁজছে। আহিয়ান এখন স্টেজের দিকটায় থাকতে পারে ভেবেই সেদিকে যাচ্ছিল কোহিনূর। অসাবধানতা বশত কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে যেতে নিলেই কারো বলিষ্ঠ হাতের বাঁধনে আটকা পড়ে যায় কোহিনূর। ফিরে তাকাতে জিহাদকে দেখতে পাই। মুহূর্তে জিহাদের থেকে দূরে সরে যায় কোহিনূর। জিহাদ চিন্তিত সুরে কোহিনূরকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো কোহিনূর? কোথাও লাগেনি তো? না ভাইয়া, আমি ঠিক আছি। আমি তোমাকেই খুঁজছিলাম। কালকে মিতুকে বলেছিলাম তোমাকে বলার জন্য। আমার তোমার সাথে কিছু কথা ছিল। কি বলবেন বলুন? জিহাদ কিছু বলতে যাবে তখনই কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে পিছনে ফিরে তাকায়। জিহাদের সাথে সাথে কোহিনূরও সেদিকে তাকায়। আহিয়ান ব্রু কুঁচকে রাগের চেহারা নিয়ে তাকিয়ে আছে জিহাদের দিকে। আহিয়ানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কোহিনূরের মেহেন্দির দিনের কথা মনে পড়ে যায়। আহিয়ানের সেই দিনের রাগান্বিত চেহারা চোখের সামনে বাড়ছে। কয়েকবার শুকনো ডোক গিলে জায়গা ছাড়ার কথা ভাবছিল সে। তত সময়ে রুহি অয়নরাও এসে হাজির হয়েছে। কি বলতে চাও আমাকে বলো, আমি ওর হাজব্যান্ড। আহিয়ান কোহিনূরের স্বামী, এটা শুনে যেন আকাশ থেকে পড়ল জিহাদ। মুখের ভঙ্গি মুহূর্তে পরিবর্তন হয়ে গেছে। কথাটি তার ভালো লাগেনি বোঝাই যাচ্ছে। একবার তাকাচ্ছে আহিয়ানের দিকে তো একবার তাকাচ্ছে কোহিনূরের দিকে। জিহাদ অবাকের সহিত জিজ্ঞেস করে, কোহিনূর বিবাহিত? কেন, হজম হলো না কথাটা? গম্ভীর কণ্ঠে বলল কথাটি আহিয়ান। তেমনটা নয় ব্রো, আমি তো জানি সে অবিবাহিত, তাই জিজ্ঞেস করলাম আর কি। তুমি এভাবে রাগ করছো কেন? রাগ করতে যাব কেন জিহাদ? তুমি আমাদের নতুন আত্মীয়, তোমার সাথে আমার রসিকতার সম্পর্ক। ভেবে নাও আমি মজা করছিলাম। তুমি যেন কি বলতে চাইছিলে? জিহাদ আমতা আমতা করে বলে, তেমন কিছুই নয়। এখানের পরিস্থিতি ভালো বুঝতে পেরে বাকিরা চলে গেছে। আহিয়ানকে এত শান্ত দেখে অয়ন তো অবাক। আহিয়ানের রিয়াকশন দেখে ভেবেছিল শিলপাটায় পিষে আজকে জিহাদ ছেলেটাকে না জানি বর্তা বানিয়ে ফেলবে। কিছু হয়নি ভেবে মনে শান্তি পেয়েছে। আহিয়ান জিহাদের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, তুমি কি চাইছো আমি ভালোই বুঝতে পারছি। বলেও আমার বইয়ের দিকে নজর দিবে না। পরবর্তীতে এমন হলে নজর দেওয়ার জন্য তোমার সুন্দর চোখগুলোও থাকবে না। আহিয়ানের এমন শান্ত হুমকিতে অবাক হলো জিহাদ। মুখে হাসি রেখে কীভাবে ভয় দেখিয়ে গেল তাকে। তবে আহিয়ানের সাথে কোহিনূরের সম্পর্কের বিষয়টি জেনে যে জিহাদ খুশি হয়নি এটা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। ব্রুকুসকে তাকিয়ে আছে আহিয়ান আর কোহিনূরের যাওয়ার পানে। ফুলসজ্জিত স্টেজে বসে আছে নাহিদ। চারদিকে বিয়েবাড়ি আমেজ। নাহিদ বারবার অয়নকে বলছে রুহিকে দিয়ে আনায়ার ছবি তুলিয়ে নিয়ে আসার জন্য। নাহিদের এমন 18 বছর বয়সী নিব্বি প্রেমিকদের মতো কাজ দেখে অয়ন সেই লেভেলের মুখ ভেঙছে দিয়েছে। একটু পর তো এমনিতেই দেখবি রে ভাই, এত লাফালাফি করছিস কেন? আমাকে দেখে কি তো দুঃখ হয় না? তোকে দেখে দুঃখ হবে কেন? তোর কি বউ মরেছে? দুঃখ তো আমার একটাই, বউ থাকলেই তো মরবে। বিধবা হওয়ার জন্য হলেও একটা বউ চাই। মেয়ে তো পাশেই দাঁড়িয়েছিল, রুহিকে কিছু একটা বলার জন্য এসেছিল। অয়নের কথা শুনে কি বলবে সেটাই বলে গেছে। মেয়েদের স্বামী মরলে তাদের বিধবা বলে। চেলিতরও যে বলে এটা আজ এ অয়ন নামক ভাঙাচোরা বিজ্ঞানের কাছ থেকেই জানল। আনায়া নাহিদকে মুখোমুখি বসানো হয়েছে। তাদের মাঝখানে পাতলা ওড়না দেওয়া হয়েছে যাতে কেউ কাউকে দেখতে না পায়। ওড়নাটা পাতলা হওয়ায় নাহিদ আনায়াকে কিছুটা দেখতে পাচ্ছিল। তবে আনায়ার মাথায় বড় ঘোমটা টানা থাকায় প্রেয়সীকে দেখার চেষ্টায় ব্যর্থ হয় নাহিদ। কাজী সাহেব নাহিদকে কবুল বলতে বললে পটপট করে কবুল বলে দেয় নাহিদ। এসব দেখে অয়ন নাহিদকে বেশরম উপাধি দিয়েছে। অয়ন মনে মনে ভালোই কষ্ট পাচ্ছে। বলা নাহিদেরও বিয়ে হয়ে গেল, কিন্তু সে এখনও বিয়ে করতে পারল না। অয়নের এমন হাবভাব দেখে রুহি মজা নিতে চাচ্ছে না। এবার আনায়ার কবুল বলার পালা। আনায়াকে কবুল বলতে বলা হয়েছে কয়েক মিনিট আগেই, তবে এখনও নিশ্চুপ হয়ে বসে আছে। আনায়ার পাশে তার মা ছাড়া বাকি সবাই রয়েছেন। আনায়ার এখন মনে হচ্ছে কবুল বলা মাত্রই সে বাড়ির সবার থেকে আলাদা হয়ে যাবে। বাবা ভাইয়ের জন্য খুব কষ্ট হচ্ছে আনায়ার। আহিয়ান বোনের পাশেই দাঁড়িয়ে আছে। আহিয়ান আনায়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে কবুল বলতে বলে।
আনায়া আহিয়ানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দেয়। আহিয়ানের চোখ জোড়া লাল হয়ে আসে, সে চাইলেও কাঁদতে পারছে না। এদিকে মেয়ের কান্না দেখে আনোয়ার খানও কান্না করে দিয়েছেন। তার ভাইয়েরা মিলে তাকে সান্ত্বনা দিচ্ছে। আহিয়ান বোনকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করায়, করুণ দৃষ্টিতে তাকায় নাহিদের দিকে। নাহিদ বুঝতে পারে আহিয়ানের তাকানোর মানে। সে চোখ দিয়ে ইশারা দেয়, আশ্বস্ত করে তার বোনকে নাহিদ সবসময় ভালো রাখবে। অবশেষে আনায়া কবুল বলে। জাঁকজমকপূর্ণভাবে বিয়েটা হয়েই গেল। আনায়া দুরু দুরু বুক নিয়ে বসে আছে নাহিদের রুমে। নাহিদ দরজা খুলে রুমে প্রবেশ করে। নাহিদ রুমে ঢুকতে আনায়ার বুকে দুঃখ ফুকানি যেন আরও বেড়ে গেছে। আনায়া মনে সাহস নিয়ে উঠে গিয়ে নাহিদকে সালাম করে। পায়ে হাত দিতে গেলে নাহিদ তাকে থামিয়ে দেয়। বিছানায় বসিয়ে আনায়ার মাথায় লম্বা ঘোমটাটা তোলে। আলতো করে আনায়া দুহাত তুলে নিয়ে চুমু খায়। আনায়া লজ্জায় চোখ নামিয়ে রেখেছে। নাহিদ তার দুহাত আনায়ার গালে রেখে মুখ উপরে তোলে। মুগ্ধ হয়ে দেখছে লাল শাড়িতে জড়িয়ে থাকা তার ভালোবাসার মানুষটিকে। আনায়া এমনিতেই সুন্দর, নববধূর সাজে আজকে যেন তার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গিয়েছে। লাল শাড়িতে আনায়ার পশা শরীর পাগল করে দিচ্ছে নাহিদকে। নাহিদ ধীরে ধীরে অগ্রসর হয় আনায়ার ঠোঁটের দিকে। আনায়াও নাহিদের সাথে তাল মিলিয়ে তার ভালোবাসার ডাকে সাড়া দেয়। নাহিদের স্পর্শ ধীরে ধীরে আরও গভীর হতে থাকে। আনায়ার গলা থেকে কাঁধে নেমে আসে নাহিদের ঠোঁট ঝরা। নাহিদের ভালোবাসাময় প্রতিটি স্পর্শে কেঁপে উঠেছে আনায়া। নাহিদ আনায়ার শাড়ির আঁচলটা বুকের উপর থেকে ফেলে দেয়। দুজনে মিলে ডুব দেয় সুখের রাজ্যে। রাত যত গভীর হয় আনায়ার নাহিদের ঘনিষ্ঠতা ততই বাড়তে থাকে। নিজেদের মধ্যেই সকল দূরত্ব মিটিয়ে দুটি মন দুটো শরীর আজ এক হতে ব্যস্ত। এরপর নাহিদ ঘরে লাইট অফ করে দিয়েছিল। রাত প্রায় 1টা হতে চলল। বাড়ির মেহমানরা এক এক করে সবাই চলে গিয়েছে। এই কয়দিন বাড়িতে এত হইচই হলো, কিন্তু আজকে একটা মানুষের সাড়া শব্দও নেই। বাড়ির সকল সদস্যই ঘুমিয়ে পড়েছে। আনায়া বাড়িতে নেই এটা ভাবলেই আহিয়ানের কেমন যেন কষ্ট হচ্ছে। বোনকে বড্ড ভালোবাসে আহিয়ান, তার চোখে ঘুম নেই। এত সময় বেলকুনিতেই দাঁড়িয়েছিল, সবে মাত্র বিছানায় আসলো। নজরে পড়ল মায়াবিনীর ঘুমন্ত মুখশ্রী। পরম শান্তিতে গভীর নিদ্রায় আচ্ছন্ন কোহিনূর। মাথার চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর এসে পড়েছে। কত শান্তিতেই না সে ঘুমাচ্ছে। এদিকে আহিয়ান এখনও জেগে আছে। কোহিনূরের এমন ঘুম দেখে তার খুব হিংসে হচ্ছে। ইচ্ছে করছে মায়াবিনীকে বিরক্ত করে ঘুম থেকে জাগিয়ে তুলতে। আহিয়ানের মাথার মধ্যে দুষ্টু বুদ্ধি এলো। আহিয়ান নিজের বিদ্রা আঙ্গুলটি কোহিনূরের ঠোঁটের কাছে নিয়ে স্লাইড করছে। মুগ্ধ হয়ে দেখছে তাকে। আহিয়ান বুঝে পায় না এ মেয়ের মধ্যে কী এমন আছে। ঘুমন্ত অবস্থায় কত সুন্দর লাগছে। কোহিনূরের গোলাপ রাঙা ঠোঁটগুলো খুব টানছে তাকে। ইচ্ছে করছে শুয়ে দিবে কি? আহিয়ানের এক মন বলছে ঘুমের মধ্যে এমন আকাম করিস না বাবা, ঠিক হবে না। আরেক মন বলছে বই তো তোরই, এমন করে ভাবছিস কেন? সব বাধা দূরে ঠেলে দিয়ে আহিয়ান কোহিনূরের ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া মিলিয়ে নিল। এমন উষ্ণ স্পর্শ পেয়ে নড়ে চড়ে উঠল কোহিনূর। আহিয়ান মাথা তুলে তাকালো। না, ঘুম ভাঙিনি এখনও। তার ঘুমপুরে ঘুমের রাজ্যেই আছে। আহিয়ানের মুখে দুষ্ট হাসি। যেভাবেই হোক আজকে বউকে ঘুম নষ্ট করবে। উন্মুক্ত পেটে আহিয়ানের ঠোঁটের স্পর্শ পেতে চমকে চোখ তুলে তাকায় কোহিনূর। লাফ মেরে ঘুম থেকে উঠে কোহিনূর গামছে। বুঝতে পারছে না এটা কি সত্যি হলো নাকি স্বপ্ন দেখেছিল। বউর এমন অবস্থা দেখে আহিয়ান ঠোঁট কামড়ে হাসছে। আহিয়ান চিন্তিত হওয়ার ভান করে উঠে বসে। কি হয়েছে বউ? দুষ্ট স্বপ্ন দেখেছ তাই না? আহিয়ানের এমন উদ্ভট কথায় চোখ গোল গোল করে তাকায় কোহিনূর। স্বপ্ন আবার দুষ্ট হয় কিভাবে? এমন স্বপ্ন আছে বলো তো, আমি কখনো শুনিনি। আরে স্বপ্নের মধ্যে চুমাচুমি দেখলে ওটাকেই দুষ্ট স্বপ্নই বলে। আহিয়ানের কথা শুনে কোহিনূরের আর বুঝতে বাকি নেই সে কোনো স্বপ্ন দেখছিল না। যা করার আহিয়ানই করেছে। কোহিনূর ব্রু কুঁচকে তাকায় আহিয়ানের দিকে। আমি এমন স্বপ্ন দেখেছি, আপনি বুঝলেন কিভাবে? তার মানে আপনি কিছু করেছেন তাই না? কি করেছেন সত্যি করে বলুন। আমার ভবিষ্যৎ বাচ্চারা পৃথিবীতে আসার জন্য কান্নাকাটি করছিল। আমি শুধুই তাদেরকে আনার একটু চেষ্টা করছিলাম। দুঃখের বিষয় কিছুই করতে পারলাম না। আমি বাচ্চাদের পরে বলে দিব তাদের মায়ের জন্যই পৃথিবীতে আসতে এত দেরি হয়েছে। কোহিনূর হা করে তাকিয়ে আছে। আহিয়ানের কথার উত্তরে কি বলবে কিছু খুঁজে পাচ্ছে না। বউয়ের অমন অবস্থা দেখে আহিয়ান হাসছে। নতুন দিনের আলো চোখে পড়তে শুরু করেছে। শীতল বাতাসে স্নিগ্ধতা তাজা অনুভূতির মতোই শরীরে বয়ে যাচ্ছে।
সকালে সূর্যের কিরণ যেন সব কিছু নতুন করে শুরু করার আহ্বান জানাচ্ছে। পৃথিবী আবারও জেগে উঠেছে। কোহিনূর ঘুম ভেঙে গিয়েছে অনেক আগেই। আহিয়ান কোহিনূরের বুকে মাথা রেখে এখনও শান্তিতে ঘুমিয়ে আছে। দুই হাতে গভীর আলিঙ্গনে আটকে রেখেছে প্রেয়সীকে। এমনভাবে ধরে রেখেছে নড়াচড়া করারও অবকাশ নেই। কোহিনূরের খুবই অস্বস্তি হচ্ছে। এভাবে আর কত সময় থাকতে হবে কে জানে। কোহিনূরের মনে হচ্ছে আরেকটু সময় এভাবে থাকলে সে অনায়াসে আলু ভর্তা হয়ে যাবে। কেটে গেছে অনেকটা সময়। সকাল গড়িয়ে এখন বিকেল হতে চলল। আহিয়ান এখন অফিসে আছে। বাড়িতে আনায়া নেই। মিতুও চলে গেছে। আছেন শুধু নাফিজা বেগম আর কোহিনূরের ছোট চাচি। চাচাতো বোনেরাও তাদের নানুর বাসায়। তারা থাকলে কথা বলে সময় কাটানো যেত। কোহিনূর বাড়িতে একা একা মন খারাপ করে বসে আছে। সামনেই তার এক্সাম, তবে পড়াশোনায় বসার আপাতত কোনো ইচ্ছে নেই। মন খারাপ কমাতে মিতু আর আনায়ার সাথে ফোন করে ঘণ্টাখানেক কথা বলেছে। এত কিছুর মাঝেও কোহিনূরের অশান্ত মন সারাক্ষণ আহিয়ানের কথাই ভেবে চলেছে। ইদানিং আহিয়ানকে না দেখলে ভালো লাগে না তার। আহিয়ানের কথা ভাবলেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। পরক্ষণে চিন্তা করে কিভাবে বশ করে নিয়েছে মানুষটা তাকে। সারাক্ষণ গম্ভীর থাকা মেয়েটা কেমন কথায় কথায় এখন হাসে। মিথু ভার্সিটি থেকে হোস্টেলে ফিরছিল, তখনই জিহাদের সাথে দেখা। মিথু কথা না বলতে চাইলেও ভদ্রতার কাতিলে কথা না বলে থাকতে পারেনি। জিহাদ ইনিয়ে বিনিয়ে বারবার মিতুকে কোহিনূরের কথা জিজ্ঞেস করছে। মিতু মুখে উত্তর দিচ্ছে ঠিকই, তবে মনে মনে খুবই বিরক্ত হচ্ছে। একটা বিবাহিত মেয়ের পিছনে এসেলে পড়ে আছে কেন, এটাই বুঝতে পারছে না। অয়ন কোনোভাবেই ওদিক দিয়ে যাচ্ছিল। গাড়ি থেকে মিতু আর জিহাদকে কথা বলতে দেখে দাঁড়িয়ে যায়। এত সময় ধরে দেখে যাচ্ছে, কিন্তু এদের কথা বলা শেষ হচ্ছে না। এটা দেখে অয়নের জিহাদ ছেলেটাকে চিবিয়ে খেতে ইচ্ছে করছে। কেন এমন হচ্ছে সে নিজেও বুঝতে পারছে না। আর বসে থাকতে পারছে না। এবার গিয়ে এদের কথার মাঝখানে বাহার ঢোকাতেই হবে। হঠাৎ অয়নের কণ্ঠ শুনে অবাক হয় মিতু। ভেবেছিল মনের ভুল, এ লোক এখানে আসবে কি করে। পরে দেখলো সত্যি সত্যি অয়ন। অয়ন আসতে মিতু থেকে বিদায় নিয়ে জিহাদ চলে গেছে। এই মেয়ে, এখানে এত সময় ধরে দাঁড়িয়ে কি কথা বলছিলে? বসার ব্যবস্থা না থাকায় দাঁড়িয়ে কথা বলছিলাম। কেন বলুন তো, আপনার কি কোনো সমস্যা? তুমি আমার মুখে মুখে কথা বলছো? মুখ ছাড়া কথা বলার আর কোনো মাধ্যম আছে বলে তো আমার মনে হয় না। এত কথা বলো না। বেশি কথা বললে মুখের হাড় ভেঙে যাবে। পরে মানুষ তোমাকে মুখ ভাঙা ভুতু বলে ডাকবে। এমনিতেই দেখতে পেঁচার মতো, তার উপর এরকম হলে কেউ বিয়েই করবে না। আপনি আমাকে পেঁচা বললেন? তাছাড়া কি, নিজের মুখের অবস্থা দেখেছেন? পিঁপড়ে একটা দাওয়াত পেলে মুখের ভিতরে ডেরা বানাতে চলে আসবে। নিজের মুখের অবস্থা দেখেছ? তোমার মুখের তো পেঁচার মতো, আর দাঁতগুলো পাহাড়ের চূড়ার মতো দূর থেকে দেখা যায়, কাছে গেলেই হারিয়ে যায়। বলে খিলখিল করে হাসতে শুরু করেছে অয়ন। এটা কোনো কথা হলো? এটাই তো কথা। অয়নের এমন কথাবার্তা শুনে মিতুর গা চলে যাচ্ছে। ইচ্ছে করছে মাথার উপর তুলে একটা আছাড় মারতে। এদের ঝগড়া দেখে আশেপাশের মানুষেরা কেমন তাকিয়ে আছে। অয়নকে মুখ ভেঙচি দিয়ে দেখিয়ে মিতু হনহন করে হেঁটে চলে যায়। মনে মনে ভাবছে কার মুখ দেখে যে সকালে ঘুম থেকে উঠেছিল কে জানে। সারা দিনটাই তার খারাপ গেল। অয়ন মুচকি হেসে মিতু যাওয়ার ফানে তাকিয়ে আছে। এই মেয়ের সাথে ঝগড়া করতে অয়নের ভালোই লাগে। বিবাহের মতো পবিত্র বন্ধনে বাধা পড়েছে নাহিদ আর আনায়া। বিয়ের পর তাদের একে অপরের প্রতি ভালোবাসা যেন আরও বেড়ে গিয়েছে। নাহিদের পরিবারের লোকেরা আনায়াকে অনেক ভালোবাসে। এখানে আসার পর মনেই হয়নি তারা আনায়ার অপরিচিত ছিল। মনে হচ্ছে নিজের বাড়িতেই আছে। নাহিদের আম্মুর ভালোবাসা দেখলেই আনায়ার নিজের মায়ের কথা মনে পড়ে। নাহিদের সাথে আনায়ার বিয়েটা কোনোভাবেই মেনে নিতে পারেননি নাফিজা বেগম। তাই তো এতদিন হয়ে গেলেও একবারও মেয়ের সাথে কথা বলেননি। তবে আনায়ার মন খারাপ হলে নাহিদ তার সর্বোচ্চতা দিয়ে হলেও আনায়ার মন ভালো করার চেষ্টা করে। দিন শেষে এটা ভেবে আনায়া খুশি হয়। জীবনে এমন একটা ভালোবাসার মানুষ থাকলে আর কি লাগে। আজ কোহিনূরের জন্মদিন। প্রতিবার মিতুই সবার আগে মনে করে উইশ করে। এবারও এর পরিবর্তন হয়নি। আফজাল খান সকাল সকাল এসে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গেছেন। আনায়াও ফোন করে জানিয়েছে, তবে যার কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা পাওয়ার জন্য অধীর আগ্রহে বসেছিল তার কাছ থেকেই পায়নি। আহিয়ান সকাল সকাল উঠে অফিসে চলে গেছে। তার নাকি গুরুত্বপূর্ণ মিটিং আছে। এই নিয়ে কোহিনূর আহিয়ানের প্রতি মনে মনে রাগ পুষে রেখেছে। ঠিক করেছে আজকে বাড়ি ফিরলে আর কথাই বলবে না। কোহিনূর মন খারাপ করে বেলকুনিতে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে কোহিনূরের এমন মন খারাপ হয় তার মায়ের জন্য। তার মা কোথায় আছে, কেমন আছে কিছুই জানে না। আদৌ আছেন কি না। বাবার কষ্ট হবে তাই এসব নিয়ে কখনো কথা বলে না।
তবে মানুষটা যে ভিতর ভিতর শেষ হয়ে যাচ্ছেন এটা কোহিনূর বুঝতে পারে। আজকের দিনটাতে কোহিনূরের তার মায়ের কথা যেন আরও বেশি করে মনে পড়ছে। তার জন্যই তো পৃথিবীর আলো দেখেছিল। এখন সেই মানুষটাই তার কাছে নেই। এত দুঃখ কষ্ট পার করে আসলো, কিন্তু মাথায় হাত বুলিয়ে দেওয়ার সান্ত্বনা দেওয়ার জন্য তার মাকে কাছে পেল না। আজ মায়ের জন্য তার খুব কষ্ট হচ্ছে। কোহিনূরের দুচোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। আহিয়ান এসে কোহিনূরকে পেছন থেকে জড়িয়ে ধরে। কোহিনূর বুঝতে পারে আহিয়ানের উপস্থিতি। চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে। কোহিনূরের চুলের সুন্দর স্মেল আহিয়ানকে মাতাল করে দিচ্ছে। পরম আবেশে প্রেয়সীর গলায় মুখ গুজে আহিয়ান। আহিয়ানের ঠোঁটের স্পর্শ পেতেই কোহিনূর চোখ বন্ধ করে নেয়। আহিয়ানের এভাবে যখন তখন এটা কোহিনূরকে খুব লজ্জায় ফেলে দেয়। চাইলেও কিছু বলতে পারে না। নিজেই কেমন বশীভূত মন্ত্রের ন্যায় বশ মেনে যায়। তবে শত কষ্টের মাঝেও এই মানুষটার উপস্থিতি, স্পর্শ, ভালোবাসা তাকে শান্তি দেয়। কি হয়েছে ছাড়ুন, এভাবে ধরেছেন? মনে হচ্ছে ছাড়লেই আমি পালিয়ে যাব। পালিয়ে যাওয়ার কথা ভাবলেও মেরে ফেলব। তাহলে একদিন পালিয়ে গিয়ে দেখি মারতে পারেন কি না। কোহিনূর কথা শুনে আহিয়ানের মুখের ভঙ্গি মুহূর্তে পরিবর্তন হয়ে গেছে। সোয়াল শক্ত করে ব্রুজোড়া কুঁচকে তাকিয়ে আছে কোহিনূরের দিকে। চোখগুলোও কেমন লাল লাল হয়ে গেছে। কোহিনূর বুঝতে পারছে না সে কি কোনো ভুল করলো পালিয়ে যাওয়ার কথাটা বলে। কোহিনূর কিছু বলতে যাবে, তখনই আহিয়ানের আক্রমণের শিকার হয়। আহিয়ান তড়িৎ গতিতে গিয়ে নিজের ঠোঁট দিয়ে কোহিনূরের ঠোঁট চেপে ধরে। কোহিনূর চলে যাওয়ার কথা বলেছে মনে পড়তে আহিয়ানের ঠোঁট কোহিনূরের ঠোঁটের কামড় বসিয়ে দেয়। ব্যথায় চোখ বন্ধ করে। আহিয়ানের শার্ট খামছে ধরেছে কোহিনূর। গালে রক্তে স্বাদ আসতে আহিয়ানের ধ্যান ভাঙে। এখন নিজের উপরে নিজেরই রাগ হচ্ছে। রাগের মাথায় আবারও ভুল করে ফেলেছে। আহিয়ান নিজের বিদ্যা আঙ্গুলের সাহায্যে কোহিনূরের ঠোঁটের কাটা অংশ চেপে ধরে। কোহিনূরের চোখে দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আহিয়ান কোহিনূরকে কোলে তুলে বিছানায় বসিয়ে দেয়। হাঁটু গেড়ে কোহিনূরের সামনে বসে পড়ে। কোহিনূরের ছোট্ট হাতটি নিজের হাতের মধ্যে নিয়ে বলে, আমার ভুল হয়ে গেছে কুহু, আর এমন করব না। আহিয়ানের এমন কাজে কোহিনূরের খুব রাগ হচ্ছে। আহিয়ানের হুটহাট এমন রেগে যাওয়ার বিষয়টা তার মোটেও ভালো লাগে না। রাগে অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছে কোহিনূর। আহিয়ান বাচ্চাদের মতো চেহারা বানিয়ে বসে আছে কোহিনূরের পায়ের কাছে। এমনভাবে মুখ বানিয়েছে দেখেই মনে হচ্ছে খুবই নিষ্পাপ, কিছুই বুঝে না, জানে না। এই দেখ, কানে ধরছি, আর এমন হবে না। আমার ভবিষ্যৎ বাচ্চারা তাদের বাবাকে এমন অবস্থায় দেখে হাসাহাসি করছে। আমাকে আর লজ্জা দিস না। রাগের মাঝেও আহিয়ানের এমন উদ্ভট কথায় কোহিনূর হাসি আটকাতে ব্যর্থ হয়। বউয়ের রাগ ভেঙেছে দেখে আহিয়ান মনে শান্তি পায়। মনে হচ্ছে বুকের ভিতর থেকে পাথর নেমে গেছে। আর একটু হলেই শ্বাস আটকে মরে যেত। সন্ধ্যায় রুহি এসেছে আহিয়ানদের বাসায়, সাথে আনাইয়া, নাহিদ। কোহিনূর সবার সাথে বসে গল্প করছিল। নাফিজা বেগমও সেখানেই বসেছিলেন। তার কেন যেন এসব সহ্য হচ্ছে না। আনাইয়া কয়েকবার কথা বলতে চেয়েছে, কিন্তু তিনি তেমন কথা বলেননি। রেগে উঠে চলে গিয়েছেন। কোহিনূর সবসময় নাফিজা বেগমকে এড়িয়ে চলে। এই মহিলা সুযোগ পেলেই তার মাকে নিয়ে কথা বলতে শুরু করে দেয়। সহ্য করতে না পেরে নিজে অপমান করে বসবে। এজন্য তিনি যেখানে থাকেন কোহিনূর সেখানে থাকে না। আহিয়ান রুহিকে বলেছে আনাইয়া আর কোহিনূরকে শপিংয়ে নিয়ে যেতে। কোহিনূরের ইচ্ছে না থাকলেও যেতে হয়েছে। তার মনটা ভীষণ খারাপ। কোহিনূরের এত স্পেশাল একটা দিন আহিয়ানের মনেই নেই। একবার ছোট্ট করে হ্যাপি বার্থডেও তো বলা যায়, সেটাও বলেনি। বলবে কিভাবে, তার তো মনেই নেই। কোহিনূরের মন খারাপের কারণ বুঝতে পেরে রুহি আর আনায়া নীরবে হাসছে। শপিং শেষ করে বাড়িতে ফিরে এসেছে আনায়ারা। সারা বাড়ি অন্ধকারে চেয়ে আছে। এত অন্ধকার দেখে কোহিনূরের বাড়িটাকে ভূতের বাড়ি বলেই মনে হচ্ছে। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে হেঁটে চলেছে কোহিনূর নিজের রুমে পৌঁছাতেই লাইট জ্বলে ওঠে। নীরবতা ছিন্ন করে একে একে ফুটে ওঠে বেলুন। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে ঝিলমিল কাগজের টুকরো। চারিদিকটা দেখে অবাক হয়ে যায় কোহিনূর। সারা ঘর আলোতে পরিপূর্ণ, রং বেরঙের বেলুন দিয়ে ডেকোরেট করা। নাফিজা বেগম ছাড়া বাড়ির বাকি সবাই তার রুমে উপস্থিত। আহিয়ানের কণ্ঠ কানে আসতেই দরজার দিকে ঘুরে তাকায় কোহিনূর। সারপ্রাইজটা কেমন লাগলো বউ? কোহিনূর খুশি হয়। আহিয়ানের তার মনে মনে ছিল কোহিনূরের জন্মদিনের কথা, আর সে কিনে এই নিয়ে সারাদিন মন খারাপ করে বসেছিল। আহিয়ান কোহিনূরের কাছে এগিয়ে আসে, হাত ধরে জন্মদিনের শুভেচ্ছা জানায় কোহিনূরকে। তোমার হাসি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। তোমার সঙ্গে প্রতিটা দিন কাটানো এক অপরূপ সুখ। শুভ জন্মদিন প্রিয়তমা। তুমি ছাড়া এই পৃথিবী অসম্পূর্ণ আমার কাছে।
আহিয়ানের কথায় কোহিনূরের মুখে হাসি ফুটে ওঠে। আহিয়ানের পরে রুহি, আনায়া সহ বাকিরাও একসাথে চিল্লিয়ে কোহিনূরকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। একে একে সবাইকে ধন্যবাদ জানায় কোহিনূর। এত সুন্দর সারপ্রাইজ সে জীবনেও পায়নি। আহিয়ানের প্রতি খুবই কৃতজ্ঞ কোহিনূর। মানুষটা সব সময় তার মুখে হাসি ফোটানোর চেষ্টা করেই চলেছে। মেয়ের দিকে তাকিয়ে কেক কাটা শেষ হলে বড়রা সবাই চলে যায়। মেয়ের দিকে তাকিয়ে আফজাল খান শান্তির নিঃশ্বাস ফেলেন। মেয়েকে তিনি ঠিক মানুষের হাতেই তুলে দিয়েছেন, এটা ভেবেই তিনি মনে শান্তি পান। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে প্রেম আলিঙ্গন। এটা গল্পের তৃতীয় অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।